এতগুলো পর্ব যাওয়ার পর এবারের পর্বের শুরুতে আপনার সাথে একটি ছোট্ট কথা শেয়ার করি। সেটি হচ্ছে, আপনি হয়তো ভাবছেন থিম কাস্টমাইজেশন হচ্ছে এরকম এরকম, এত জাস্ট অপশনে যাব, হয়ে যাবে, তাই না? আসলে কিন্তু যে অপশনগুলো দেখছি সেগুলো কিন্তু একটা বাচ্চা ছেলেও পারবে। অর্থাৎ কাউকে একবার বলে দেওয়া হলে সেও কিন্তু অপশনগুলো কন্ট্রোল করতে পারবে। কিন্তু তারপরও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমাদের দায়িত্বের জন্য, যাতে করে আপনার এটার সাথে আপনি অভ্যস্ত হন। থিম কাস্টমাইজেশনের কিন্তু আরও অনেক কাজ রয়েছে, যেই কাজগুলো আমরা পরবর্তীতে দেখব যখন ম্যানুয়ালি একটা পেজ আমরা ডিজাইন করা দেখব, যে ম্যানুয়ালি কীভাবে থিমটাকে ডিজাইন করতে হয়। আমরা যে বাকি অপশনগুলো আছে চলুন সেগুলো দেখি, সেগুলোতে কী কী অপশন আছে। এরপর আছে স্টাইলিং থেকে থিমের যে ডিফল্ট কালার, বর্তমানে এই যে অরেঞ্জ যে কালারটি আছে সেটিকে আমরা চেঞ্জ করতে পারি। রেড যদি দেই বা এখান থেকে যদি এই কালারটা দেই, দিয়ে যদি আমরা এখানটাকে সেভ করি, ওপরে সেভ চেঞ্জেস বাটন আছে। এবার যদি রিফ্রেশ করি দেখব পুরো থিমের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন নীল রঙের হয়ে গেছে থিমটা। এরপরে কাস্টম থিম কালার, আমরা যদি এই কয়টা কালার ছাড়াও যদি কাস্টম কালার দিতে চাই, এখান থেকে আমরা সেই কালারটাকে চুজ করে সিলেক্ট করে দিতে পারি। ডার্ক স্কিন যদি দেই, আমরা কিন্তু ডেমোতে দেখেছিলাম ডার্ক স্কিন, মনে আছে, যে সব কালো হয়ে যাবে। এই যে দেখুন পুরো ডার্ক স্কিন হয়ে গেছে থিম। এটা হচ্ছে আবার আরেকটা স্টাইল। তো আমরা এখান থেকে আবার পুনরায় ডার্ক স্কিন ক্যান্সেল করে দিচ্ছি। মডার্ন কালার্ড স্ক্রল বার ফ্রম ক্রোম অ্যান্ড সাফারির জন্য মডার্ন কালার্ড স্ক্রল বার আসবে, দেখি কেমন আসে। সেভ করি, রিফ্রেশ করি। এই যে দেখুন আমরা যে স্ক্রল করি না, এই যে এই স্ক্রল বারটাই এখানে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখুন স্ক্রল বারটা একটু চিকন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা এখানে রাখছি না, মডার্ন কালার স্ক্রল বার দরকার নেই এখান থেকে। আচ্ছা, কাস্টম কালার কালো চলে এসেছিলো, তো আমরা এখান থেকে থিমের কাস্টম যেটা ডিফল্ট ছিল সেটাই দিচ্ছি। এখান থেকে চেঞ্জ করে দিই, নীলটা দিয়ে দিই। এরপর অ্যাপ্লাই ক্যাটাগরিজ কালার অন নিউজ ব্লগ ক্যাটাগরির কালার এখানে আসবে কিনা। লেজি লোড, আচ্ছা লেজি লোড অপশনটা হচ্ছে কি, যখন আপনি পেজটা রিলোড করবেন, মানে তখন কিন্তু ইমেজগুলো লোড হবে না, ইমেজগুলো পরে দেখবেন লোড হয়। এই যে দেখুন আমি আসতেছি, তারপর ইমেজগুলো লোড হচ্ছে। অনেক সময় আপনি দেখবেন এখানে ইমেজটা প্রথমে ঘুরতেছে, চাকা ঘুরতেছে, তারপরে লোড হচ্ছে ইমেজটা। এটা হচ্ছে লেজি লোড। এটা আপনাকে ওয়েবসাইটের পেজের স্পিড বাড়ানোর জন্য হেল্প করে। অর্থাৎ আগেই পেজটা লোড হয়ে যাবে, ইমেজটা লোড হবে পরে। অর্থাৎ ইউজাররা কন্টেন্ট আগেই দেখা শুরু করে দিবে, ইমেজগুলো পরে আস্তে আস্তে লোড হয়ে যাবে। এরপরে হচ্ছে স্মুথ স্ক্রল। দেখুন বর্তমানে এটা আমি স্ক্রল করলে এখানে স্ক্রলিংটা স্মুথলি হচ্ছে দেখুন, কিন্তু আমি যদি এটা অফ করে দিই, এটা আসলে আপনি নিজে না করলে বুঝতে পারবেন না স্মুথ স্ক্রল জিনিসটা কি। অফ করে পেজটা রিফ্রেশ করলে দেখবেন আমি যতটুকু স্ক্রল করব ততটুকু একদম ঠাস ঠাস হবে। আচ্ছা, এটা হয়নি, সেভ চেঞ্জ করছি। আপনি নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন, এটা আসলে দেখে বোঝা অনেকটা কঠিন হলো। এই যে দেখুন আমি যতটুক যাচ্ছি ততটুক শেষ। কিন্তু এবার আমি যদি এটাকে স্মুথ স্ক্রল দেই, সেভ চেঞ্জেস দেই, তাহলে দেখবেন কিছুটা স্মুথ আকারে স্ক্রল হচ্ছে, ওইভাবে না। আমি যদি যাই একটু মানে অনেকটা অ্যানিমেশনের মতো গিয়ে গিয়ে থেমে যাচ্ছে অনেকটা এই টাইপের। আচ্ছা, এরপরে যাই ব্যাকগ্রাউন্ড টাইপ। আমরা ব্যাকগ্রাউন্ডে কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেটা আমরা দেখলাম কাস্টম ইমেজ। এখান থেকে কাস্টম প্যাটার্নও দেওয়া যায়। মনে করেন আমি কাস্টম এই প্যাটার্নটা দিব ব্যাকগ্রাউন্ডে, এটা চুজ করলাম। চুজ করে এখান থেকে নিচে চলে যাচ্ছে, সেভ চেঞ্জেস দিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে ওই প্যাটার্নটা চলে আসবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন দেখার জন্য এই উইড লেআউটে হবে না, আপনাকে লেআউট চেঞ্জ করতে হবে, অর্থাৎ বক্সড লেআউটে চলে যেতে হবে। এখান থেকে যদি আমরা বক্স লেআউটে যাই বা ফ্রেম লেআউটে যাই, যদি রিফ্রেশ করি, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে এই প্যাটার্নটা চলে আসে, যেই প্যাটার্নটা ছিল। তো এরকম বক্স লেআউটে আপনি সেই প্যাটার্নটা দেখতে পারবেন, ফুল লেআউটে সেটা হবে না। তো আমরা ঠিক আছে এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে দিই সাদা কালার। এখান থেকে আমরা কোনো প্যাটার্ন এখান থেকে রাখছি না। হাইলাইটেড টেক্সট কালার, যে টেক্সটগুলো হাইলাইটেড থাকবে সেগুলোর কালার কী হবে, লিঙ্কের কালার কী হবে, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরুন কোনো পোস্টের ভেতরে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেটার কালার কেমন হবে। যেমন আমি যদি এই পোস্টটা এখান থেকে ওপেন করি, এখানে যদি কোনো লিঙ্ক থাকে, আচ্ছা এখানে কোনো লিঙ্ক যদিও নাই, যদি কোনো লিঙ্ক থাকতো তাহলে কালার কি হতো আমি একটু একটা দেখাই। আচ্ছা, এই যে শুরুতেই তো একটা লিঙ্ক ছিল, এই যে এখানে কোথায়, এই যে লিঙ্ক, দেখুন লিঙ্কের কোনো কালার দেওয়া নাই, এই জন্য বোঝা যাচ্ছে না এটা যে লিঙ্ক। আমরা এখান থেকে লিঙ্কের কালার দিই, লিঙ্কের কালার ধরেন নীল রং দিয়ে দেবো, এখান থেকে দিলাম। লিঙ্কের ডেকোরেশন কী হবে, আন্ডারলাইন, লিঙ্কের নিচে আন্ডারলাইন হয়ে থাকবে। আমরা এখান থেকে সেভ চেঞ্জ করি, রিফ্রেশ করি, দেখুন এই যে লিঙ্কের কালার নীল হয়ে গেছে এবং আন্ডারলাইন আকারে আছে। এবার কিন্তু লিঙ্কটা বোঝা যাচ্ছে, তাই না? এভাবে এরকম আরও বিভিন্ন অপশন আপনি এখান থেকে পাবেন, সেই অপশনগুলো এখান থেকে দেখতে পারেন। বডি স্টাইলিং, লিঙ্ক ডেকোরেশন, মাউস ওভারে কী হবে, আন্ডারলাইন থাকবে না আন্ডারলাইন চলে যাবে সেগুলা।
টপ নেভিগেশন স্টাইলিং, নেভিগেশন অর্থাৎ মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দেয়া, হেডারের ব্যাকগ্রাউন্ড দেয়া, মেইন নেভিগেশন স্টাইলিং, ব্যাকগ্রাউন্ড কী হবে মেনুর, হাবিজাবি ইত্যাদি অপশন দিয়ে ভরা। এই অপশনগুলো দেখে নেবেন যে ফুটারে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড দিতে চান কি না সেটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন, বা এখানে সাদা রং দেয়া আছে। ফুটার উইজেট, টাইটেলের কালার কী হবে, ফুটারে যে টাইটেল রয়েছে দেখুন, এই যে টাইটেলের কালার কী হবে, যদি আমরা টাইটেল দিতাম ক্যালেন্ডারের সেটার কালার কী হতো, লিঙ্কের কালার কী হতো, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এই স্টাইলিং সেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কাস্টম সিএসএস। আমরা অলরেডি দেখেছি এটা আগে, যে এখানে আপনারা ট্যাবলেটের জন্য, হোয়াইট ফোনের জন্য, বা গ্লোবাল বা ছোট মোবাইলের জন্য কাস্টম সিএসএস দিয়ে সেভ চেঞ্জ করতে পারেন। যদি কোনো কাস্টম সিএসএস চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনি সেখানে সেই সিএসএস দিবেন। মনে করুন আমি চাচ্ছি এই যে ধরেন এখানে ধরেন এটা নীল রং হয়ে আছে, আমি চাচ্ছি পার্টিকুলারলি এইটাকে আমি অন্য রং করব। সেক্ষেত্রে আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, মোবাইল ভার্সন অ্যাক্টিভ হয়ে আছে, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এটার কোনো ক্লাস আছে কি না। দেখুন স্প্যান ডট, আচ্ছা এখানে হচ্ছে স্প্যান ডট ডেলিমিটার, আচ্ছা এটা বাদ দেই, আমরা অন্য কোনো একটা নিই সহজে আপনাদেরকে দেখানোর জন্য। মনে করেন এই পুরো প্যারাগ্রাফের কালার আমি ম্যানুয়ালি চেঞ্জ করব, এই যে যত প্যারাগ্রাফ আছে এখানে, অর্থাৎ এন্ট্রি পি, এটার আমি কালার চেঞ্জ করব ম্যানুয়ালি, আমি অটোমেটিক এই অপশন থেকে চেঞ্জ করব না। তখন আমি কি করব, এখানে এটাকে দিব, ধরেন এটাকে আমরা কপি করে নিয়েছি, এটাকে আমরা কালার দিব রেড। ইম্পর্টেন্ট না করলে না পাওয়ার সম্ভাবনাই বেশি, বাট পেতেও পারে। যাই হোক আমরা ইম্পর্টেন্ট করে দিচ্ছি, রিফ্রেশ করি। এবার দেখবেন ওয়েবসাইটের যত প্যারাগ্রাফ আছে সব লাল হয়ে গেছে, তার মানে এবার আমাদের যে কাস্টম সিএসএস সেটা পেয়েছে। তো আমাদের এরকম কোনো কাস্টম সিএসএস দেওয়ার প্রয়োজন হলে আমরা সেই সিএসএস এখান থেকে দিতে পারি। তো স্টাইলিংয়ের পরে যে টাইপোগ্রাফি অপশনটা আছে সেটাও অলমোস্ট একই রকম, একদম আপনার লেখাগুলো কোন ফন্টে হবে এখানে ডিফল্ট ফন্ট দেওয়া আছে। ধরুন আপনি চাচ্ছেন এই যে লাইভ টাইপোগ্রাফি প্রিভিউ, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করবেন। মনে করেন এখান থেকে আপনি একটা কাস্টম ফন্ট দিলেন, এটা দিলেন, বা ধরুন অন্য কোনো একটা ফন্ট দিই, আমরা দেখি অন্য কী ফন্ট আছে এখানে। এখানে বিভিন্ন ফন্ট আমরা চেঞ্জ করছি, এখানে ধরেন যে কম্বো ফন্ট, এই যে এই ফন্টটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে সেভ চেঞ্জ করলাম, রিফ্রেশ করে দেখি ফন্ট চেঞ্জ হয় কি না। আবার একবার রিফ্রেশ করি, আচ্ছা ফন্টটা এখানে চেঞ্জ হয়নি, এটা আচ্ছা আমরা কোনটার ফন্ট চেঞ্জ করেছি এটা হচ্ছে কথা। লাইভ টাইপ, ও আচ্ছা এটা হচ্ছে টাইপোগ্রাফির প্রিভিউ দেখার জন্য যে কোন ফন্টকে কি বলা হয়, তাই না। এই যে জেনারেল টাইপোগ্রাফি আছে, সাইট টাইটেল ইন হেডারের সাইট টাইটেলে কি হবে চলেন দেখি, এটা চেঞ্জ করি। এটা এখান থেকে, আচ্ছা এটা আমরা কোন ফন্ট দিয়েছি, এটা হচ্ছে জাস্ট লাইভ টাইপোগ্রাফি, কোন ফন্ট দেখতে কেমন সেটা যাচাই করার জন্য। এখানে কম্বো নামে যে থিম আছে, দেখি টাইটেল ইন হেডার সাইট টাইটেল, এখানে কম্বো যেটা আছে সেটা এখান থেকে চুজ করি। কম্বো কোথায়, এই যে কম্বোটা দিলাম। এখানে ফন্টের ওয়েট যদি আমরা বোল্ড দেই বোল্ড হবে, আর এটাকে ইটালিক হবে কিনা সেইটা। তারপরে এখানে এটা সম্ভবত ফন্টের সাইজ মিন করতেছে যে কত সাইজের ফন্ট হবে এটা, আর এইখানে হচ্ছে ফন্টের কালার কি হবে সেটা। তো আমরা আপাতত কম্বোই দিলাম, দেখি হেডিংটার কালার চেঞ্জ মানে ফন্ট চেঞ্জ হয় কিনা। রিফ্রেশ করি, আচ্ছা সাইটের টাইটেলের কথা বলেছে, আমরা হোম পেজে চলে যাই। এখানে কোনো টাইটেলই চেঞ্জ হয় নাই, আমরা এখান থেকে একটু ভালো করে দেখে নেই এক্স্যাক্টলি যে আসলে কোন টাইটেলের কথা এখানে বলেছে। জেনারেল টাইপোগ্রাফি, আমাদের এটা সম্ভবত এখান থেকে স্লাইডার পোস্ট টাইটেল, পেজ টাইটেল, এই যে দেখুন সাইট টাইটেল ইন হেডার, আসলে হেডারে সাইটের টাইটেল চেঞ্জ হবে। হেডারও তো আমরা কিন্তু একটা ভুল করেছি এখানে, বলুন তো কী ভুল করেছি, হেডারে সাইটের টাইটেল চেঞ্জ হবে। হেডারে তো আমরা সাইটের টাইটেল দেই নাই, আমরা হেডারে দিয়েছি লোগো, হেডারে তো সাইটের টাইটেলই দেওয়া হয় নাই। আমরা দেবো এখানে পোস্টের টাইটেল, আচ্ছা গ্রিড স্লাইডারও না, এই যে পেজ টাইটেল এবং সিঙ্গেল পোস্ট টাইটেল, এটাকে আমরা এখান থেকে কম্বো দিব, এখান থেকে কম্বোটা দিয়ে দিই কম্বো। এবার এখান থেকে বোল্ড যদি দেই এটা হবে বোল্ড, ওকে ফন্ট ওয়েট বোল্ড। নাও সেভ দিস। এবার কোনো একটা আর্টিকেল ওপেন করি, দেখুন ওই যে আমরা লিঙ্কের কালার নীল দিয়েছিলাম, দেখেন সব লিঙ্কের কালার নীল হয়ে গেছে, দেখেছেন, দিয়ে দিলাম। এবার দেখি হয় কিনা, এই যে দেখুন হয়ে গেছে, আমাদের টাইটেলটা বোল্ড হয়েছে এবং এই যে ফন্টটা চেঞ্জ করেছি ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এখান থেকে দেখে নেবেন যে ব্লক কোটের ফন্ট চেঞ্জ করবেন না ব্লক টাইটেলের, নাকি উইজেট টাইটেলের ফন্ট চেঞ্জ করবেন, পোস্ট এন্ট্রির টাইটেল চেঞ্জ করবেন, কি চেঞ্জ করবেন এখানে দেখে দেখে আপনারা করে নেবেন। আর যে অপশনটা ক্যারেক্টার সেট, এটা নিয়ে মেসড আপ করার কোনো দরকার নেই, এটা যেভাবে আছে বাবাজি সেভাবেই থাকুক, কারণ আমরা কাজ করি সাধারণত বাংলা আর ইংরেজি ভাষা নিয়ে। এখানে ল্যাটিন ভাষা, এখানে অন্যান্য ভাষা গ্রিক, এগুলো ক্যারেক্টার টাইটেল নিয়ে আমাদের ঘাটাঘাটির প্রয়োজন নেই। আর আপনি যদি জানতে চান এগুলো ঘাটাঘাটি করে দেখতে পারেন। এরপর হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে প্রথমে যে অপশনটা, যদি কোনো কিছু নট ফাউন্ড হয় বা কোনো এরর হয় তাহলে কিভাবে আসবে, তখন 404
এই পেজের জন্য আমরা এখানে কি লিখব, মনে করেন আমি যদি এখানে একটা পোস্টে যাই, যেই পোস্টার কোনো অস্তিত্ব এখানে নেই, ধরেন এই যে বাংলাতেই দিলাম, কোনো সমস্যা নেই, এখানে দেখাচ্ছে 404 নট ফাউন্ড। এখানে যদি আমরা লিখি যে 404-এর টাইটেলটা কি হবে, দুঃখিত পেলাম না, দিয়ে সেভ করি। এবার আমরা যদি এই পেজটাকে ওপেন করি, 404 কোনো পেজকে, এই যে দেখুন বড় করে চলে এসেছে, দুঃখিত পেলাম না। অর্থাৎ এই 404 পেজের জন্য এটা দেখাবে, যেখানে লেখা আসবে নট ফাউন্ড সেখানে লিখবে যে, ধরেন বাংলায় লিখলাম নট ফাউন্ড, সেভ করলাম, রিফ্রেশ করি, দেখি সম্ভবত এই নিচের নট ফাউন্ড লেখাটাই এটা। আরেকবার রিফ্রেশ করি, দেখি সেভ চেঞ্জ হয় কিনা, এই যে দেখুন নট ফাউন্ড হয়ে গেছে। তো এইভাবে এই সকল পেজগুলো লেখা, অর্থাৎ নাথিং ফাউন্ড থাকলে এটা চেক অলসোর জায়গায় কি আসবে, অ্যাপোলজাইজ রিকোয়েস্টেড কুড নট বি ফাউন্ড সেখানে এই লেখা কি আসবে। তো এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনি এই ট্রান্সলেশন অপশন ব্যবহার করতে পারেন। এরপরে সার্চের জন্য সার্চ রেজাল্টে এখানে যে সার্চ বক্স, এটাকে আপনি ধরেন বাংলায় লিখবেন সার্চ, তো এখানে সার্চ লিখে দিবেন, তাহলে এখানে এই যে সার্চ লেখাটা না এসে ওইখানে ওই সার্চ লেখাটা আসবে। যেমন ধরুন আমি এখানে লিখেই দিই, একটা দেখিয়ে দিই আপনাদেরকে, সার্চ, আচ্ছা সার্চ রেজাল্ট ফর, যেখানে আপনি যেগুলো লিখবেন সেগুলোই এখানে আসবে হুবহু। নো কমেন্টের জায়গায় যা লিখবেন তাই আসবে, ওয়ান কমেন্টের জায়গায় যা লিখবেন তাই আসবে, পার্সেন্টেজ কমেন্টের জায়গায় যা লিখবেন তাই আসবে, লিভ এ কমেন্টের জায়গায় যা লিখবেন তাই আসবে, হুবহু আপনার যেটা দিতে মন চায় সেটা দিবেন, দিয়ে আপনি রিফ্রেশ করেন। আমি আবার হোম পেজে ব্যাক করছি এখানে, আচ্ছা আরেকবার রিফ্রেশ করি, এখানে সার্চের জায়গায় সার্চ লেখাটা আসার কথা, এই যে দেখুন সার্চ লেখাটা চলে এসেছে। তো আপনি এখানে চাইলে বিভিন্ন ভাষায় এই যে একটি ওয়েবসাইটের যে বেসিক টেক্সটগুলা, যেগুলা বেসিক, ধরেন কমেন্ট, তারপরে ডেইলি আর্কাইভ, ভিউ রেজাল্ট, সার্চ রেজাল্ট, এই লেখাগুলোকে আপনি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এই জন্য এখানে ট্রান্সলেট ব্যবহার করা হয়। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং, খুবই সহজ। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমরা এই পর্যন্ত দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আইকন আছে, কিন্তু কোন আইকনে কিসের লিঙ্ক হবে সেটা কোথা থেকে দিবেন, সেটা দিবেন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে। প্রথমেই দেখেন আরএসএস আইকন, এটা যদি তুলে দেই, সেভ চেঞ্জেস দেই, তাহলে এই যে এখানে আরএসএস ফিড দেখতে পাচ্ছেন না, এটা চলে যাবে। আমরা রিফ্রেশ করি, না এটা সম্ভবত যাবে না, হ্যাঁ এটাই চলে গেছে আরএসএস ফিড। নিচেও একটা আরএসএস ফিড থাকার কথা ছিল, এইখানে একটা আরএসএস ফিড সম্ভবত ছিল, আমার খেয়াল নেই, হয়তো আমি ডেমোতে দেখেছিলাম, যাই হোক চলে গেছে আরএসএস ফিড এখান থেকে। আবার এবার যদি আপনি ধরেন ফেসবুকের, এখন ধরেন আমি আপনাকে বললাম আমি চাচ্ছি টুইটারের আইকনটা এখান থেকে তুলে দিতে, কিভাবে তুলে দিব, এখানে তো টুইটার আইকন তোলার কোনো অপশন দেখতে পাচ্ছি না। আপনি সিম্পলি টুইটার ইউআরএলটা এখান থেকে কেটে দেন, কেটে দিয়ে আপনি এখানে কোথায় গেল সেভ চেঞ্জেসে দেন, দিয়ে রিফ্রেশ করেন, তাহলে দেখবেন টুইটার চলে গেছে, এই যে দেখুন টুইটার চলে গেছে। তো তার মানে কোনো অপশনকে যদি আপনি গায়েব করতে চান তাহলে সেই অপশনের ঘরটাকে ব্ল্যাঙ্ক রাখবেন। আবার যদি কোনো অপশনকে জাস্ট আপনি যাচাই করার জন্য দেখতে চান তাহলে সেখানে একটা হ্যাশ দিয়ে যদি দেন তাহলে সেই টাইটেলটা চলে আসবে, অর্থাৎ সেই আইকনটা চলে আসবে। আর এখানে আপনি যদি আপনার পেজের লিঙ্ক দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই, সেটাই চলে আসবে। তো এইভাবে আমরা সোশ্যাল যে আইকনগুলো আছে, দেখেন কত আইকন দেওয়ার অপশন আছে, আপনার কত লাগবে বলেন, ইচ্ছা মতো দিয়ে দিয়েছে। আবার কাস্টম সোশ্যাল নেটওয়ার্কের জন্য টাইটেল দেওয়ার ব্যবস্থা রেখেছে। সো এগুলো এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট ক্লায়েন্টের কয়টা পেজ থাকে, হয়তো ফেসবুক থেকে, টুইটার থেকে কয়েকটা পেজ হয়তো সেখানে থাকে। তো যাই হোক, এটা আমরা তারপরের অপশনে চলে যাই। এরপর আছে অ্যাডভান্সড কিছু অপশন, অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস লগ ইন পেজ লোগো। আপনি যদি চান ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজে কোনো লোগো দিবেন তাহলে এখান থেকে আপনি সেই লোগোটা দিতে পারেন, যে ওয়ার্ডপ্রেস লগ ইন পেজে আলাদা লোগো আসবে, সেটা আমরা দেখব। দাঁড়ান, প্রথমে আছে ডিজেবল আরকাম লাইট। এখানে আরকাম লাইট মানে হচ্ছে এই যে আমাদের পেজে আমরা যখন ডেমো দেখেছিলাম, দেখুন তো সহিফা থিমের ডেমো, আমরা চলে যাই, সহিফা থিমের ডেমোটা কোথায় ছিল, আচ্ছা সহিফা থিম ডেমো লিখে আবার গুগলে সার্চ করছি, এখান থেকে চলে যাচ্ছি সহিফা থিমের ডেমোতে। আরকাম লাইটের কাজ হচ্ছে এই যে অপশনগুলো আছে এখানে, সোশ্যাল উইজেট কাউন্টার, অর্থাৎ আপনার ফেসবুকে কতগুলো ফ্যান আছে, টুইটারে কতগুলো ফলোয়ার আছে, এই যে কাউন্টার, এই কাউন্টারকে অ্যাক্টিভ করা, ডিজেবল করার অংশটা। তো এখান থেকে এটা আমরা ডিজেবল করে দিচ্ছি। সাধারণত এই ধরনের কাউন্টার সাধারণত ওয়েবসাইটে খুব একটা ব্যবহার করা হয় না। তো দেখুন এই কাউন্টারটা ইউজ করতে গেলে আপনাকে এই কাউন্টারের ডকুমেন্টেশন অনুযায়ী এগুলোকে ফেসবুক থেকে অ্যাপ তৈরি করে নিয়ে সেখানে এপিআই কি এর মাধ্যমে এগুলোকে অ্যাক্টিভ করতে হয়। তো সেগুলো খুব ঝামেলার কাজ, তবে সাধারণত এরকম কাউন্টারের প্রয়োজন হয় না। তো আমরা এখান থেকে দেখি তারপরে যে অপশন, যে লগ ইন পেজের অপশন। আমি যদি মনে করেন এই পেজটা একটা ইনকগনিটো মোডে ওপেন করি,
ইনকগনিটো মুড মানে হচ্ছে এখানে কোনো হিস্টোরি সেভ হবে না, এখানে কোনো লগ ইন হওয়া কোনো কিছু এখানে আসবে না, এখানে নতুন করে আসবে। আমি যদি এটাকে লগ ইন পেজে যাই, এখানে ওয়ার্ডপ্রেসের একটি লোগো দেখাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন এই ওয়ার্ডপ্রেসের লোগোটা চেঞ্জ করে দিবেন, নিজের একটি লোগো দিবেন। তাহলে আপনি এখানে আপলোডে ক্লিক করেন, ধরেন এই যে itbari.com এই লোগোটা দিবেন, সিলেক্ট করেন, এই লোগোটা এখানে প্রদর্শিত হবে। আচ্ছা, তারপরে সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমরা এখানে পেজটা রিফ্রেশ করি লগ ইন করার জন্য। এই যে দেখুন এখানে আপনার কাস্টম লোগো চলে এসেছে। কত সহজে আপনি সেটাকে চেঞ্জ করে দিতে পারতেছেন। এবং এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট অপশন, সেটিংগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য। তো এটা যেভাবে আছে থাকলো। এরপরে আর কোনো অপশন নেই, এখানে দেখতে পাচ্ছি রেট সহিফা, এখানে ক্লিক করলে সহিফাকে রেটিং দেওয়ার অপশন। আর মোর থিমসে ক্লিক করলে সহিফার মতো অন্যান্য যে থিমগুলো আছে টাইল্যাব কোম্পানির, সেই অপশনগুলোতে পাওয়া যাবে। এইভাবে আমরা আসলে টাই প্যানেল যেটা রয়েছে সেই প্যানেলটা দেখলাম যে আসলে কিভাবে টাই প্যানেলে কাজ করা যায়। আচ্ছা, এখানে ছোট্ট একটা অপশন ছুটে গেছে, সেটা হচ্ছে এই যে ডিসেবল দ্য রেসপন্সিভনেস, অর্থাৎ এটা দিলে ওয়েবসাইটটা যে রেসপন্সিভ সেটা চলে যাবে। তো যাই হোক, আমাদের টাই প্যানেল অপশন কমপ্লিট হয়ে গেল, আমরা দেখলাম কিভাবে এগুলো কাজ করতে হয়। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন, বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে আসলে থিমের আর কী কী কাজ আপনাদেরকে দেখানো যায় এবং কিভাবে দেখালে আপনারা ভালো করে শিখতে পারেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন শিখতে পারছেন সেগুলোর ফিডব্যাক অবশ্যই দিবেন। বারবার আপনাদেরকে বলি, তারপরেও অধিকাংশ স্টুডেন্ট আমাদেরকে ফিডব্যাক পাঠায় না, কিছু কিছু স্টুডেন্ট আমাদেরকে পাঠায়। তো আমরা আপনার কাছ থেকে ফিডব্যাক এক্সপেক্ট করছি। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।